খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, চিকিৎসায় কাজ শুরু করেছেন যুক্তরাজ্য থেকে আসা ডাক্তার রিচার্ড বিলি। রোগ মুক্তির জন্য বিভিন্ন স্থানে দোয়া মাহফিল। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার এক সময় হঠাৎ একটি সিদ্ধান্ত নিয়েছিল, পরবর্তীতে সেই একই আক্রোশের শিকার হয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। গর্ব করার মতো ঐতিহাসিক নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, বললেন প্রধান উপদেষ্টা। নিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনীর প্রশংসা। In February, not only a historical landmark, also a peaceful and festive, make it a festive occasion for all voters. I'm proud to notice the progress of the armed forces. রংপুরে জামায়াত সহ ৮ দলের সমাবেশ, ভোটে কারচুপির চেষ্টা হলে দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই তফসিল ঘোষণার আহ্বান এনসিপির। গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের রাষ্ট্রপক্ষের শুনানি শেষ। ১৪ ডিসেম্বর হবে আসামি পক্ষের। মন্ত্রণালয়কে না জানিয়ে ভোজ্য তেলের দাম ৯ টাকা বাড়িয়েছে ব্যবসায়ীরা। আইনি ব্যবস্থা নেওয়া হবে জানালেন বাণিজ্য উপদেষ্টা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, তবে এখনও তাঁর অবস্থা শঙ্কামুক্ত নয়। সকালে খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় এভারকেয়ার হাসপাতালে গেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বিলি। চীনের মূল চিকিৎসক দলটিরও আজ এসে পৌঁছানোর কথা। গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অবস্থা গুরুতর হলে ২৭ নভেম্বর তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। এরপর থেকেই দলের নেতাকর্মী সহ অনেকেই উদ্বিগ্ন হয়ে ভিড় করতে থাকেন হাসপাতালের গেটে। দোয়া করতেছি, জায়গা জায়গা মসজিদে করতেছি দোয়া, নিজের বাড়িতে করতেছি দোয়া। তো ওনারে খুব দরকার, ওনার সুস্থ দরকার। প্রত্যেকটা দল যাকে মানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এখন আমরা চাই আরো দীর্ঘ সময় আমাদের মাঝে থাকুক এবং দেশকে নেতৃত্ব দেখ। আমরা নেত্রী পাবো বা নেতা পাবো, কিন্তু এই নেত্রী আমরা পাবো। আসলে কি বিকল্প বলতে কিছু থাকে? ম্যাডামের বিকল্প কি আসলে কাউকে পাওয়া যাবে? খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় এরই মধ্যে কাজ শুরু করেছেন যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানিয়ে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। তিনি জানান, তারেক রহমান লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসার খোঁজ খবর রাখছেন এবং নির্দেশনা দিচ্ছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রুতই দেশে ফিরে আসবেন তিনি। তিনি আরও জানান, বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড। এজন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে বিএনপি। সরকার বিএনপি চেয়ারপারসনকে ভিভিআইপি ঘোষণার পর নিরাপত্তার দায়িত্বে রয়েছে SSF। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানজিম শাফিন। খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? দেবাশিস, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ এখনও তিনি পুরোপুরি সংকটমুক্ত নন বা ঝুঁকিমুক্ত নন, যেটি সবশেষ চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে। মেডিকেল বোর্ড তার নিবিড় পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি জানেন যে চীন এবং যুক্তরাজ্য থেকে সবশেষ আজকে একজন চিকিৎসক এসেছেন। তারাও মেডিকেল বোর্ডের সাথে সমন্বয় করে বেগম খালেদা জিয়ার চিকিৎসার পরবর্তী প্রক্রিয়া, পদক্ষেপ কি হবে কিংবা চিকিৎসা ব্যবস্থাপনায় কোনো ধরনের পরিবর্তনের প্রয়োজন পড়বে কিনা সেই সিদ্ধান্তগুলো নেবেন। এছাড়া জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও আসলে এই চিকিৎসার খোঁজ খবর রাখছেন, নিয়মিতভাবে পর্যবেক্ষণ করছেন। এই পর্যন্ত পর্যবেক্ষণ করছেন যে তার শারীরিক অবস্থা যদি উন্নতি হয় তাহলে তাকে বিদেশে নেওয়া যাবে কিনা সেই সিদ্ধান্তটি মেডিকেল বোর্ডের, যদিও সেই সিদ্ধান্তর অপেক্ষায় তিনি আছেন। যদি শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকে, একই রকম থাকে, তাহলে হয়তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসার যে প্রক্রিয়াটি সেটি আরও গতিশীল হবে। তো এখনও পর্যন্ত এভারকেয়ার হাসপাতালের সামনে আমরা নেতাকর্মীদের যেই ভিড়, যেই উদ্বেগ দেখছি, যেটি আসলে গত 10 দিন ধরেই আমরা দেখছিলাম, যেটি
আজকে আরও বেশি পরিমাণে আমরা দেখছি যে প্রচুর নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়ে আছেন এবং তারা অপেক্ষায় আছেন। তাদের অপেক্ষার সেই প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সকলেই তার সুস্থতা কামনা করছেন, দোয়া প্রার্থনা করছেন। তবে মেডিকেল বোর্ড পরবর্তীতে কোনো সিদ্ধান্ত যে কর্মপ্রক্রিয়া হবে সেটা নিয়ে আরও বিস্তারিত কিছু এখনো পর্যন্ত জানায়নি। হয়তো এই যে বিদেশ থেকে আজকে যুক্তরাজ্য থেকে একজন চিকিৎসক আসলেন, চীনের চিকিৎসকরা আছেন, তাদের সাথে আলাপ আলোচনা সমন্বয় করে পরবর্তী প্রক্রিয়াগুলো সিদ্ধান্ত আসতে পারে। ধন্যবাদ শাফিন যুক্ত হবার জন্য। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজও বিভিন্ন স্থানে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিল। পাড়া মহল্লার এসব আয়োজনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও যোগ দিয়েছেন সাধারণ মানুষও। আল্লাহর কাছে খালেদা জিয়াকে সুস্থ করে ফিরিয়ে দেওয়ার ফরিয়াদ রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষের মোনাজাতে। রাজধানীতে এমন কিছু আয়োজনে যোগ দিয়ে বিএনপি নেতারা বলেছেন, আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার খালেদা জিয়া, অথচ মানুষের এখন প্রার্থনাই প্রমাণ করে খালেদা জিয়ার রাজনীতি ছিল দেশ ও দশের। আমরা যেন আবার দেশের অভিভাবক হিসাবে, আমাদের অভিভাবক হিসাবে তাকে যেন আমাদের মতার পথের ভিন্নতা থাকলেও স্থানীয় বিএনপি ডাকে খালেদা জিয়ার জন্য মোনাজাতে হাজির রাজধানীর মিরপুরের মানুষ। সিটি ক্লাব মাঠে হাজারো মানুষের সম্মিলিত কণ্ঠে খালেদা জিয়াকে সুস্থ করে দেওয়ার প্রার্থনা। আল্লাহ পাক যাতে তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনে। নয়াপল্টনে মিলাদের আয়োজন করে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন। সেখানে খালেদা জিয়ার সংগ্রাম আর আপসহীনতার কথা তুলে ধরেন বিএনপি নেতা আব্দুল মঈন খান। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার এক সময় হঠাৎ একটি সিদ্ধান্ত নিয়েছিল, একদিনে, আমি আমার নিজের গ্রামের অঞ্চল থেকে জানি, একদিনে হাজার হাজার পল্লী চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে সেই একই আক্রোশের শিকার হয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিলের আয়োজন করে কৃষক দলও। সেখানে রিজভী আহমেদ বলেন, খালেদা জিয়ার রাজনীতি মানুষের জন্য হওয়ায় তার অসুস্থতায় উদ্বিগ্ন গোটা দেশ। আজকে সুশীল সমাজ, আজকে সাধারণ ছাত্র, সাধারণ যুবক, আজকে বিভিন্ন বাহিনীর সদস্যরা, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে আল্লাহর কাছে হাত তুলেছে। এদেশের একজন মহান নেত্রী, আল্লাহ তাকে যেন সুস্থতা দান। এছাড়া স্বেচ্ছাসেবক দলও রাজধানীর পীরজঙ্গি এতিমখানায় খতমে কোরআন ও মিলাদের আয়োজন করে, যেখানে শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আগামী ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ঐতিহাসিক উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই নির্বাচন জাতির কাছে ইতিহাস হয়ে থাকবে। সকালে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা। ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্ম ফোর্সেস ওয়ার কোর্স 2025-এর কোর্স সমাপনী অনুষ্ঠান ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সের এই অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কোর্স সম্পন্নকারী অফিসারদের হাতে সনদ তুলে দেন তিনি। অনুষ্ঠানে ডক্টর ইউনূস ফেব্রুয়ারির নির্বাচনে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। বলেন, এই নির্বাচন জাতির কাছে ঐতিহাসিক হয়ে থাকবে। In our national election and referendum in February, not only a historical landmark, also a peaceful and festive, make it a festive occasion for all voters who turn out to vote, and the nation will remember with pride. দেশের উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষায় নিজেদের জ্ঞান ও প্রজ্ঞা সর্বোত্তমভাবে প্রয়োগ করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। I'm proud to notice the progress of the armed forces and their enduring contributions to our national security, development and nation-building activities. Your commitment to safeguarding our nation has been exemplary. Your continuous efforts during national crises, such as natural disasters, political unrest, and pandemics, demonstrate your readiness to respond and your unwavering dedication to the well-being of our citizens. বিভিন্ন দেশের অফিসারদের এই কোর্স থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা স্ব দেশের যে কোনো সংকট বা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় ভূমিকা রাখবে বলে জানান প্রশিক্ষণার্থীরা। Nation with rich culture, resilience and aspirations. The warmth, hospitality offered by Bangladeshi citizens will always be remembered. Overall, I would say it's been a great experience of learning
meeting new people, friendships, camaraderie, and preparing us for higher leadership in the future. I love about the Bangladeshi community added to the experience by their simplicity, hospitality, and being friendly to all of us. ভালো একটা এক্সপেরিয়েন্স আমাদের জন্য, কারণ এখানে আমরা ডিফারেন্ট প্রফেশন থেকে এসেছি। আমাদের কেউ সিভিল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, কেউ মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশের সামরিক, বেসামরিক অফিসার এবং বিদেশিদের প্রশিক্ষণে যে অবদান রাখছে তা অতুলনীয়। এবছর ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 49 জন, বেসামরিক প্রশাসনের 18 জন এবং 18টি দেশের 29 জন সহ মোট 96 জন কোর্সে অংশগ্রহণ করেন। পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 56 জন অফিসার আর্ম ফোর্সেস ওয়ার কোর্স 2025 সম্পন্ন করেন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বিচার ও সংস্কার দৃশ্যমান না করেই একটি দল ক্ষমতায় যেতে পাগল হয়ে গেছে। রংপুরে জামায়াত সহ সমমনা ইসলামী আট দলের বিভাগীয় সমাবেশে এমনটাই বলেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সমাবেশে জামায়াতের নায়েবে আমির বলেন, গণভোট হওয়া জাতির জন্য ভালো লক্ষণ। জাতীয় নির্বাচনের আগেই গণভোট সহ 5 দফা দাবিতে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে জামায়াত সহ সমমনা ইসলামী 8 দলের বিভাগীয় সমাবেশ। সমাবেশে অংশ নেন দলগুলোর কেন্দ্রীয় নেতারা। বলেন, দাবি আদায় না হলে জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা অর্জন হবে না। হ্যাঁ ভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনে ভিত্তি দিতে হবে। নির্বাচনের পূর্বে চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। আগামী নির্বাচনে জনগণ ইসলামপন্থী দেশপ্রেমিক শক্তিকে বাছাই করে নেবে ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, একটি দল দৃশ্যমান বিচার ও সংস্কারের আগেই ক্ষমতায় যেতে পাগল হয়ে গেছে। এক শ্রেণীর ক্ষমতালোভীরা সংস্কার এবং দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতা যাওয়ার জন্য শুধু পাগল নয়, ডবল পাগল হয়ে গেছে। সমাবেশে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, একটি দল গণভোট চায় না, সে কারণেই তারা সংসদ নির্বাচনের দিন গণভোট চায়। গণভোট হওয়াটা জাতির জন্য ভালো লক্ষণ, আর না হওয়াটা খারাপ লক্ষণ। যারা গণভোট হতে দিতে চাই না অথবা গণভোটের রেজাল্ট যাতে না আসে, সেই জন্য গণভোট যেদিন হবে সেই দিনে সংসদ নির্বাচন হবে। সমাবেশে রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নেন। সরকার মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইসিকে তফসিল ঘোষণার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শাপলাকলি প্রতীকে ইসির নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেছে এনসিপি। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সাথে সাক্ষাৎ শেষে একথা জানান তিনি। এ সময় ইসির সাথে সংস্কার প্রস্তাবনা নিয়ে আলোচনা করা হয়। তা আদালতকে ব্যবহার করে এখন এই সংস্কার প্রস্তাবনা বাতিলের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, হলফনামায় প্রার্থীর তথ্য সঠিকভাবে যাচাই বাছাই করার জন্য ইসিকে বলা হয়েছে। অর্থব্যয়ের বিষয়ে ইসিকে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়। এছাড়া যারা নির্বাচনে কালো টাকা ছড়াবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গণভোটের প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, এ বিষয়ে সঠিকভাবে প্রচার চালাতে হবে, অন্যথায় জনগণের কাছে তথ্য পৌঁছাবে না। ভোটের সময় অপতথ্য রোধে ইসিকে বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। বিদ্যমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতি বিবেচনায় রেখেই তারা যাতে তফসিলের ঘোষণাটি দেয়। যথাসময়ে এবং যথাযথ পরিবেশে সুষ্ঠু একটা নির্বাচন যাতে হতে পারে সেটা আমাদের প্রত্যাশা থাকবে। সেক্ষেত্রে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব। জামায়াতে ইসলামীকে আওয়ামী লীগের মতোই রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর সিদ্ধেশ্বরীতে মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে এই মন্তব্য করেন তিনি। মির্জা আব্বাস বলেন, জামায়াতের জন্য আওয়ামী লীগই ভালো ছিল। যারা মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে ছিল তারাই এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। ওরা আজকে বাংলাদেশে বড় বড় লম্বা লম্বা কথা বলে, আমরা তো আসলে আওয়ামী লীগের মতো করতে পারবো না। তাই ওনারা খুব বেশি, ওনাদের গলার স্বর খুব বেশি উঁচা হয়ে গেছে। এই জন্য একটা খারাপ কথা বলতে হয়
যে আসলে আপনাদের ওষুধ হলো আওয়ামী লীগ, ওদের কোনো ভদ্রলোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না। গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। শুনানিতে আওয়ামী লীগের আমলে গোপন বন্দিশালায় গুম নির্যাতনের বর্ণনা দেয় প্রসিকিউশন। এদিকে শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স থেকে বাদ পড়েন সিনিয়র আইনজীবী জেড.আই খান পান্না। ফের নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আমির হোসেন। ট্রাইব্যুনালের বিচার নিয়ে ফেসবুকে মন্তব্য করায় আদালতে নিঃশর্ত ক্ষমা চান পান্না। গত 23 নভেম্বর ট্রাইব্যুনালে হাজির হয়ে শেখ হাসিনার পক্ষে গুম ও নির্যাতনের মামলা লড়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন আইনজীবী জেড.আই খান পান্না। সেদিন তাকে তাৎক্ষণিক শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রসিকিউশন এসে বলল যে স্টেট ডিফেন্স হিসেবে, আমার কোনো আপত্তি নেই। শেখ হাসিনার আইনজীবী হওয়ার পর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিডিয়া বুলিংয়ের শিকার হন পান্না। এরপর 4 দিনের মাথায় মামলা থেকে নিজেকে প্রত্যাহারের বার্তা দেন ফেসবুকে। বিষয়টি ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তরে চিঠি দিয়েও জানান তিনি। তবে বুধবার জেড.আই খান পান্নার এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। তাৎক্ষণিক তলব করেন তাকে। তলবের 10 মিনিটের মধ্যে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান সিনিয়র এই আইনজীবী। আদালত বলেন মামলার অভিযুক্তরা কোর্টে হাজির হবে না, আবার পক্ষে আইনজীবী নিয়োগ দিলেও সমালোচনা করা হবে, যা কাম্য নয়। কোর্টে বলছে যে আমার যে পজিশনটা হলো একদিকে এই প্রসিকিউশনের দেখাই বলছে যে ওনাদের বাহিনী, এবং আরেকদিকে হলো যে আওয়ামী লীগের যে সাপোর্টার, তাদের দুই দিকের যে উক্তি, তার তো আমি স্যান্ডউইচ হয়ে গেছি। এদিন র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করেন রাষ্ট্রপক্ষ। সাবেক বর্তমান 10 সেনা কর্মকর্তাকে আদালতে হাজিরও করা হয়। আওয়ামী লীগের আমলে কিভাবে গুম ও নির্যাতন করা হতো সেই বর্ণনা ও আসামিদের সম্পৃক্ততার বিষয়গুলো তুলে ধরেন চিফ প্রসিকিউটর। পরে আসামি পক্ষের শুনানির জন্য 14 ডিসেম্বর ধার্য করেন আদালত। সেখানে নানান ধরনের টর্চার ম্যাটেরিয়াল দিয়ে সাজানো ছিল। সেখানে ছিল বৈদ্যুতিক ঘূর্ণায়মান চেয়ার, যেখানে আসামিকে বসিয়ে হাত পা বেঁধে বৈদ্যুতিক চেয়ারটাকে দ্রুত বেগে ঘোরানো হতো এবং তার ফলে বমি করে ফেলতো বা তার মগজের মধ্যে এমন কিছু প্রতিক্রিয়া হতো, এরপরে আর কখনো সে সুস্থ স্বাভাবিক আচরণ করতো না। সাবজেল থেকে সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন খারিজ করে দেন আদালত। যে দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধেই বিচার নয়, কারণ এই আসামিরা অপরাধগুলো করেছেন যখন পুলিশে পোস্টেড ছিলেন। পুলিশের একটি শাখা হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। সেখানে গিয়ে সামরিক শৃঙ্খলার বাইরে থাকা অবস্থায় তারা এই ধরনের মারাত্মক অপরাধ করেছেন। আমি আদালতকে বলেছি, আদালত শুনেছে, কিন্তু আদালত বলেছে যে ন্যায় বিচারের স্বার্থে এবং এখানে ওনারা সন্তুষ্ট হয়ে আমাদের আবেদনটা রিজেক্ট করেছে। আই এম কনফিডেন্ট যে বাংলাদেশ আর্মি অফিসার যাদেরকে ফলসলি ইমপ্লিকেটেড করা হয়েছে, তাদের ফেয়ার চান্স আছে, তারা বেকসুর খালাস পাবে। গুমের মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আমির হোসেনকে। আমির হোসেন জুলাই-আগস্ট হত্যাযজ্ঞে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞে সহায়তায় অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সহ অন্যদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আগামীকাল আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তৎকালীন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ ইন্টারনেট ব্ল্যাক আউট করে আন্দোলনকে সংগঠিত হত্যাকাণ্ডে গোপনে সহায়তা করা, যাতে এই সম্পর্কে দেশ ও বিদেশ থেকে কেউ কিছু জানতে না পারে। আর কারফিউ ঘোষণার পর ছাত্র জনতাকে হত্যার পরিকল্পনার অভিযোগ আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে। জুনায়েদ আহমেদ পলক, আনিসুল হক ও সালমান এফ রহমান বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়ে হঠাৎ করেই বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 9 টাকা বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। এর মাধ্যমে আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো আইন লঙ্ঘন করেছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। ক্ষুব্ধ উপদেষ্টা বলেন, এভাবে সিন্ডিকেট করে তেলের দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তা সমিতি ক্যাব সভাপতিও এভাবে সয়াবিন তেলের দাম বাড়ানো অন্যায় বলেছেন। এক্ষেত্রে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন তিনি।
হঠাৎ করেই বোতলজাত সয়াবিন তেলের দাম চড়া। দুদিন আগে ক্রেতারা প্রতি লিটার 189 টাকায় কিনলেও এখন দিতে হচ্ছে 198 টাকা। ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন 9 টাকা দাম বাড়ালেও সম্মতি নেয়নি বাণিজ্য মন্ত্রণালয়ের। আমি আধা ঘন্টা আগে জেনেছি। এটার কোনো আইনগত ভিত্তি নাই। যে কর্মকাণ্ডটা ওনারা করেছেন সবাই সামগ্রিকভাবে একত্রিতভাবে করেছেন। মানে এই সামগ্রিক একত্রিক কোনো একটা কার্যক্রম অবশ্যই গ্রহণযোগ্য। অথচ মঙ্গলবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি প্রতি লিটার 179.8 টাকা দামে টিসিবির জন্য 50 লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন করেছে। দেশীয় ব্যবসায়ীদের কাছ থেকে কেনা হচ্ছে এই তেল। এর জন্য খরচ পড়বে 89,92,50,000 টাকা। সেই হিসেবেও ব্যবসায়ীরা অনৈতিকভাবে লিটারে 20 টাকা বেশি দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করছে। বাজারে 20 টাকা বেশি দামে তেল দেওয়ার কোনো কারণ, আমি তো যৌক্তিক কোনো কারণ খুঁজে পাচ্ছি না। গতকালই তো আমরা কিনেছি ওনাদের কাছ থেকে 50 লক্ষ লিটার তেল কিনেছি, 1-2 লিটার না। তো 50 লক্ষ লিটার তেল যদি টেন্ডারে 20 টাকা কমে আমরা কিনতে পারি, তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে? এ অবস্থায় প্রশ্ন উঠছে বাণিজ্য মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে। ব্যবসায়ীদের কি নিয়ন্ত্রণ করতে পারছে না মন্ত্রণালয়? ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে, আইন না মেনে তেলের দাম বৃদ্ধিকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে ভবিষ্যতে সংকট বাড়বে। তাদের রিফাইনারি বন্ধ করে দেওয়ার মতো এখানে সুযোগ আছে। কম্পিটিশন কমিশন আইন, ইভেন যদি কেউ হোর্ডিং করে যেটা মাঝে মাঝে দাম বাড়ানো হয়, সেখানে স্পেশাল পাওয়ার একটা ব্যবস্থা আছে। আমরা সেই আইনের প্রয়োগটা দেখতে চাই। আমাদের পদক্ষেপগুলো তো নিব, আমরা তো আলোচনায় বসছি। এটা তো মানে মার্কেটে যে তরল নিয়ে যুদ্ধ করার জিনিস না। আইনসঙ্গত আমাদের যে ব্যবস্থাগুলো আছে আমরা সবগুলোই নিব। নিয়ন্ত্রণ আছে কি নেই সেটা আমাদের পদক্ষেপের মাধ্যমে জানতে পারবেন। নিশ্চয়ই আছে। বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, আমদানির জন্য গতবারের চেয়ে বেশি ঋণপত্র খোলায় সামনের রোজায় ভোগ্যপণ্যের দাম বাড়বে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা সিলামে শাহ তৈয়ব সয়লানির মাজারে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সিলেট 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম.এ. মালিক এই আয়োজন করেন। এ সময় উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া করেন তারা। দুপুরে টাঙ্গাইলের কেন্দ্রীয় শহীদ মিনারে মাহফিলের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোরআন খতম ও 50 জন মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ সহ খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়। বাদজোহর নাটোরের কোর্ট মসজিদে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মাহফিলের আয়োজন করে। এ সময় আইনজীবী ফোরামের নেতাকর্মীরা ও সদস্যরা উপস্থিত ছিলেন। পরে নেত্রীর রোগ মুক্তির জন্য জনগণকে দোয়ার আহ্বান করেন তারা। পটুয়াখালীর বাউফলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু জবাই করে মাংস বিতরণ করা হয়। দুপুরে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিনের বাড়িতে গরু জবাই করা হয়। পরে স্থানীয় এতিমখানা, হাফিজি মাদ্রাসা ও দুস্থদের মাঝে মাংস বিতরণ করেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় সুনামগঞ্জে মাহফিল এবং এতিমখানায় খাবার বিতরণ করা হয়। সুনামগঞ্জের 4 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম এই কর্মসূচির আয়োজন করেন। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিগত সরকারের সময় নির্বাচন ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মেরামতের চেষ্টা করে যাচ্ছে নির্বাচন কমিশন, জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। গণভোট নিয়ে কমিশন সচিব আক্তার আহমেদের মন্তব্য, নির্বাচনী ইশতেহারে প্রার্থীদের অনেক প্রতিশ্রুতি থাকলেও তাতে ভোটারদের যেমন সমস্যা হয় না, তেমনি গণভোটের 4 প্রশ্নেও সমস্যা হবে না। সচিব বলেন, এবার শতাব্দীর সেরা ভোট উপহার দিতে চায় কমিশন। ইসিতে সাংবাদিকদের কর্মশালায় এসব কথা বলেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট। পছন্দের প্রার্থীর মার্কার পাশাপাশি গণভোটের 4 বিষয়ে হ্যাঁ অথবা নাতে সিল দেবেন ভোটাররা। কারণ আমরা একটা ভালো নির্বাচন চাই, শতাব্দীর ভালো নির্বাচন চাই। এই ভোটে সাংবাদিকদের করণীয়, আইন বিধিসহ আনুষঙ্গিক বিষয়ে ইউএনডিপি ও ইসির আয়োজনে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। এতে ইসি সচিব বলেন, আগামী নির্বাচন হবে মাইল ফলক। আমরা সংবাদের শুরুতেই বলেছিলাম যে বেগম জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে আমরা এভার কেয়ারে আমাদের সংবাদকর্মীরা রয়েছেন। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি এভার কেয়ার হাসপাতালের সামনে।
বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণ আগে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন। এই মুহূর্তে তিনি খোঁজ খবর নিয়ে শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে বেরিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের গাড়ি বহর বেরিয়ে যাচ্ছে এভারকেয়ার হসপিটাল থেকে। সেই দৃশ্য টেলিভিশনের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এবং সামনে অপেক্ষমান নেতাকর্মীরা রয়েছেন, দলীয় নেতাকর্মীরা ভিড় করেছে, সে খবরও আমরা কিছুক্ষণ আগে জানিয়েছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া স্থগিত চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এই রিট দায়ের করেন। এতে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরিবর্তে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলের আর্জি করা হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া স্থগিতের নির্দেশনাও চাওয়া হয়। আগামী সপ্তাহে এর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার গুরুত্ব বিবেচনায় গত রাতে স্থগিত করা হয় সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি। সকাল থেকে নির্ধারিত সময়ে শুরু হয় বার্ষিক পরীক্ষা, তবে রাতে হঠাৎ করেই কর্মবিরতি স্থগিতের নির্দেশ আসায় সব শিক্ষার্থীকে বিদ্যালয় খোলার বিষয়টি জানাতে পারেনি অনেক স্কুল কর্তৃপক্ষ। সেসব বিদ্যালয়ে আজ পরীক্ষা না হলেও আগামীকাল থেকে যথারীতি চলবে পরীক্ষা। এদিকে 3 দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন চললেও বিভিন্ন স্থানে দেখা গেছে ভিন্ন চিত্র। কর্মসূচি শিথিল করে পরীক্ষা নিয়েছে কিছু শিক্ষক। আবারও যেন প্রাণ ফিরেছে বিদ্যালয়ে। সকাল সকাল কোমলমতি শিক্ষার্থীদের পদচারণায় মুখর বিদ্যালয় প্রাঙ্গণ। শিক্ষার্থীদের পরীক্ষার গুরুত্ব বিবেচনায় 2 দিন ধরে চলা সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত করা হয়। তাই স্কুলগুলোতে নির্ধারিত সময় শুরু হয় বার্ষিক পরীক্ষা। তবে ভিন্ন চিত্রও ছিল বিভিন্ন স্থানে। রাতে হঠাৎ করে কর্মবিরতি স্থগিতের ঘোষণা আসায় বিদ্যালয় খোলার বিষয়টি সব শিক্ষার্থীকে জানাতে পারেনি কর্তৃপক্ষ। এতে অনেক স্কুলেই পরীক্ষা হয়নি। সেসব স্কুলের শিক্ষকরা জানান আগামীকাল থেকে যথারীতি নেওয়া হবে পরীক্ষা। এতে অনেকটা স্বস্তি ফিরেছে অভিভাবকদের মাঝে। দাবি থাকবে, সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া থাকবে, কিন্তু স্কুল বন্ধ করে এবং পরীক্ষা বন্ধ করে নয়। একজন অভিভাবক হিসেবে আমরা চাই আমাদের সন্তানরা যেন শিক্ষা পায় এবং তাদের জন্য পরীক্ষাগুলো ঠিকমতো হয় এবং শ্রেণীকক্ষে যেন তারা সুন্দর মতো ক্লাস করতে পারে। এদিকে গেল কয়েকদিন ধরে 11তম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ সহ 3 দফা দাবিতে কর্মবিরতি পালন করছিলেন শিক্ষকদের একাংশ। দাবি আদায়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এরই মাঝে কোথাও কোথাও অভিভাবকদের সহায়তায় বার্ষিক পরীক্ষা নেন প্রধান শিক্ষকরা। কর্মবিরতি শিথিল করে পরীক্ষায় গার্ড দেন কিছু শিক্ষকও। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর মূল্যায়ন নিয়েছি অভিভাবকের সহায়তায়। সমস্যা হয়েছে, তারপর আমার নেতে আমি নিয়েছি। প্রধান শিক্ষক আছেন, তিনি তার তত্ত্বাবধানে আমাদের পরীক্ষা নিয়ে নিচ্ছেন। যেহেতু একটা বার্ষিক পরীক্ষা বাচ্চাদের ভবিষ্যৎ, এজন্য প্রধান শিক্ষক তার নিজ দায়িত্বে। প্রধান শিক্ষক এই আন্দোলনের সাথে জড়িত না, তাদের সংগঠন আলাদা, সেভাবে তার পরীক্ষাটা আমরা নিয়ে নিচ্ছি। শিক্ষকরা বলেন তারা অবিলম্বে নিজ নিজ কর্মস্থল ও শ্রেণীকক্ষে ফিরে যেতে চান, কিন্তু যতক্ষণ পর্যন্ত দাবি মানা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কর্মসূচি চলবে। আমাদের 3 দফা দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে আমরা ততক্ষণ পর্যন্ত কর্মবিরতি এবং সম্পূর্ণ শাটডাউন কর্মসূচি যে আছে আমরা সেই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করি। এই আন্দোলন কর্মসূচি স্থগিত করা সম্ভব না। এখন এই মুহূর্তে চাই আমরা পরীক্ষার হলে ফিরে যেতে। এই মুহূর্তে এক মুহূর্তে আমরা দেরি করতে চাই না। তারা আমাদের দাবিটার একটা যৌক্তিক কিছু, আমাদের দৃশ্যমান একটা কিছু আমাদের দিক। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঠেকাতে শক্ত অবস্থান নেয়নি সরকার। ব্যবসায়ীদের তীব্র আপত্তিকে পাশ কাটিয়ে জাতিসংঘে পাঠানো হয়েছে অবস্থানপত্র। প্রতিবেদনে অর্থনীতির চ্যালেঞ্জ তুলে ধরা হলেও উত্তরণ পেছানোর বিষয়ে স্পষ্ট করেনি সরকার। উদ্যোক্তারা বলছেন সব পক্ষ থেকে আপত্তি তোলার পরও সরকারের নিষ্ক্রিয়তা দুঃখজনক। বিশ্লেষকদের ধারণা সংকট তুলে ধরে সময় চাইলে পাওয়া সম্ভব, কারণ অতীতে এমন নজির আছে। ব্যাংক খাতে খেলাপি ঋণ এখন প্রায় 6.5 লাখ কোটি টাকা। গভর্নর জানিয়েছেন শৃঙ্খলা ফিরতে সময় লাগবে অন্তত 5 থেকে 10 বছর। গেল কয়েক মাস ধরেই কমছে রপ্তানি আয়। বৈশ্বিক বাজারে পণ্যের চাহিদা কমায় মিলছে না সুবিধা। বন্ধ হচ্ছে গার্মেন্টস কারখানা, আসছে না নতুন বিনিয়োগ। কবে নাগাদ স্বস্তি ফিরবে তাও বলা কঠিন।
অর্থনীতি টালমাটাল এমন অবস্থায় অস্বস্তি বাড়াচ্ছে উন্নয়নশীল দেশে উত্তরণ ইস্যু। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপির কাছে প্রতিবেদন পাঠিয়েছে সরকার। সেখানে গুরুত্ব পেয়েছে 3 মানদণ্ডে উত্তীর্ণ হবার দিক: মাথাপিছু আয়, মানব সম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক ভঙ্গুরতা। এই 3টি সূচকেই আছে স্বস্তি। প্রশ্ন হচ্ছে, উত্তরণ পিছিয়ে দেবার ক্ষেত্রে সরকারের কি করণীয় ছিল? ফেসিবাদী সরকার, স্বৈরাচার সরকার বিতাড়িত হওয়ার পরে তারা দায়িত্ব নিয়েছেন নতুন সরকার। সেই সরকারের একটা সময় দরকার যে এটা নতুন করে এটাকে যাচাই বাছাই করে রোডম্যাপ তৈরি করার জন্য একটা সময় চাওয়ার সুযোগ ছিল এবং এটা যৌক্তিক ছিল এই চাওয়াটা। কিন্তু ওনারা এটা চাইলেন না কেন, এটা আমাদের কাছে কোনোভাবেই বোধগম্য নয়। প্রতিবেদনে বলা হয়, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণকে অর্থনৈতিক কাঠামো এবং নীতি কাঠামো রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা উচিত। সরকার মনে করে এর মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের অভিযোগ, এলডিসির কথা বলে 3টি সুবিধা এরই মধ্যে বন্ধ করেছে সরকার। ইনসেন্টিভ বন্ধ করছে, তারপরে ইডিএফ ফ্যাসিলিটি বন্ধ করেছে, তারপরে 5,000 কোটি টাকার যে 5% ইন্টারেস্টে প্রি শিপমেন্ট ক্রেডিট স্কিম ছিল, যেটা আমরা পিসি হিসেবে ব্যবহার করতাম, সেটা বন্ধ করেছে এই বছর এপ্রিল থেকে। তো এগুলি তো আগে থেকে বন্ধ করে দিচ্ছে। আমি তো এলডিসি গ্রাজুয়েট এখনো হই নাই। 1 বছরে 11টি সংস্কার কমিশন গঠন করার কথাও প্রতিবেদনে তুলে ধরেছে সরকার। টেকসই অর্থনীতির স্বার্থে বিভিন্ন খাতে করণীয় নির্ধারণও করা হয়। দীর্ঘ সময় ধরে যে আমরা যে একটা টেকসই অর্জন করেছিলাম, সেটা এখন কিছুটা দুর্বল হয়েছে। যারা দেশ পরিচালনা করবেন তাদের এটা নিয়ে চিন্তা করে দেখা উচিত যে আসলে আমাদের এই যে গ্রাজুয়েশন যে প্রসেসটা, এই প্রসেসটা আগামী দিনগুলোতে আমরা টেকসইভাবে ধরে রাখতে পারবো কিনা। এর মধ্যে ঢাকা সফরে আসে জাতিসংঘের সিডিপির একটি প্রতিনিধি দল। বিজিএমই এর সঙ্গে হয় তাদের বৈঠক। জাতিসংঘের নীতি নির্ধারকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছে অর্থ মন্ত্রণালয়। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ও বন্যায় আক্রান্ত জনগণের জন্য বাংলাদেশ জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে। সকালে বিমান বাহিনীর একটি পরিবহন বিমান জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা করে। 10 টন ত্রাণ সহায়তার মধ্যে আর রয়েছে তাঁবু, শুকনো খাবার, মশারি, টর্চ লাইট সহ বিপুল পরিমাণ ঔষধ। সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা বলেন, মানবিক এ সহায়তায় শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ও বন্যায় আক্রান্ত জনগণের দুর্ভোগ কমাতে সহায়ক হবে। সরকারের নির্দেশনায় বৈশ্বিক যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী অঙ্গীকারাবদ্ধ। শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 334 জন, নিখোঁজ 2 শতাধিক। ভয়াবহ বন্যা ভূমিধসে দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে 1300। 3 দেশে নিখোঁজ 1000-এর বেশি মানুষ। এর মধ্যে শুধু ইন্দোনেশিয়াতেই মৃতের সংখ্যা 750। সবচেয়ে দুর্যোগ কবলিত সুমাত্রা দ্বীপে ঠিকমতো উদ্ধার কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না। তা করা গেলে প্রাণহানির সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে 2018 সালের পর সবচেয়ে ভয়াবহ দুর্যোগ এটি। এদিকে শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধস জনিত কারণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 410 জনে। দেশটির প্রায় 350 বাসিন্দার এখনও কোনো হদিস মেলেনি। অপরদিকে দুর্যোগে থাইল্যান্ডে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 181 জনে। দেশটির প্রায় 40 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়। সরকারি এক অ্যাপ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে ভারতে, যার নাম সঞ্চার সাথী। সাইবার নিরাপত্তা ভিত্তিক দাবি করে প্রত্যেক নাগরিকের স্মার্টফোনে অ্যাপটিকে বাধ্যতামূলকভাবে ইনস্টল করার নির্দেশ দেয় মোদী সরকার, যা ভালো চোখে নেয়নি বিরোধীরা। অ্যাপটির মধ্যে দিয়ে সরকারের বিরুদ্ধে আম জনতার ফোনে নজরদারির অভিযোগ তুলেছে বিরোধী পক্ষ, যার জেরে পিছু হটতে বাধ্য হয় কেন্দ্র সরকার। নাগরিকদের সাইবার নিরাপত্তার কথা বিবেচনা করে সম্প্রতি একটি অ্যাপ তৈরি করে ভারতের টেলিকম মন্ত্রণালয়। সঞ্চার সাথী নামের অ্যাপটির লক্ষ্য ছিল মোবাইল সাবস্ক্রাইবারদের সুরক্ষা দেয়া, সাইবার প্রতারণা সম্পর্কে সচেতন করা এবং সেই সাথে চুরি বা হারিয়ে যাওয়া ফোন খুঁজে পেতে সহায়তা করা। 28 নভেম্বর টেলিকম মন্ত্রণালয় থেকে দেশটির শীর্ষ মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে একটি নির্দেশনা পাঠায় কেন্দ্রীয় সরকার, যার মধ্যে অ্যাপল, স্যামসাং, শাওমির মতো টেক জায়ান্ট ছাড়াও রয়েছে ওপো, ভিভোর মতো প্রতিষ্ঠান। নির্দেশনায় মোবাইল কোম্পানিগুলোকে বাধ্যতামূলকভাবে প্রত্যেক স্মার্টফোনে সঞ্চার সাথী অ্যাপ ইনস্টল বা প্রিলোড করতে বলা হয়, যা গ্রাহক চাইলেও ডিলিট বা আনইনস্টল করতে পারবেন না। আর যেসব ফোন ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, সফটওয়্যার আপডেটের মাধ্যমে সেগুলোতেও অ্যাপটি ইনস্টলের নির্দেশ দেয় মন্ত্রণালয়।
এই কাজে প্রতিষ্ঠানগুলোকে 90 থেকে 120 দিনের সময় বেঁধে দেয় বিজেপি সরকার, যা নিয়ে ক্ষুব্ধ বিরোধী দল। এই পদক্ষেপকে অসাংবিধানিক আখ্যা দিয়েছে কংগ্রেস। রাষ্ট্রীয়ভাবে নজরদারি চালানোর অভিযোগ করেছে তারা। সঞ্চার সাথী একটি গুপ্তচর বৃত্তির অ্যাপ। স্পষ্টতই এটি হাস্যকর। নাগরিকদের গোপনীয়তার অধিকার রয়েছে। সরকারকে না দেখিয়ে পরিবার এবং বন্ধুদের কাছে গোপনীয়ভাবে বার্তা পাঠানোর অধিকার সবারই থাকা উচিত। গণতন্ত্রকে ব্যাহত করার অনেক উপায় আছে মোদী সরকারের, এবং সঞ্চার সাথী অ্যাপটি SIR এর মতোই নাগরিকদের অধিকার খর্ব করার আরেকটি হাতিয়ার। অবশ্য কেন্দ্রের দাবি, সাইবার জালিয়াতি মোকাবিলার জন্যই এই পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার। ফ্রড রোকনা, সিকিউরিটি করনা। যারা ভুল তথ্যের প্রচারণা চালায় তারা কখনোই বুঝতে পারবে না সঞ্চার সাথী কি। সরকার এর মাধ্যমে আপনার উপর নজর রাখতে চায় না। সঞ্চার সাথী আপনার বার্তা পড়তে পারে না, আপনার কল শুনতে পারে না এবং আপনার ব্যক্তিগত তথ্য লঙ্ঘন করতে পারে না। এর কাজ ব্যবহারকারীদের নিরাপত্তা দেয়া। প্রবল বিরোধিতার মুখে মঙ্গলবার মুঠোফোনে অ্যাপটি বাধ্যতামূলকভাবে ইনস্টলের সিদ্ধান্ত থেকে পিছু হটে সরকার। এই ইস্যুতে আপত্তি জানিয়েছিল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপেলও। জানুয়ারিতে চালু হওয়া সঞ্চার সাথী অ্যাপ এরই মধ্যে ডাউনলোড হয়েছে 50 লাখেরও বেশি বার। সরকারি তথ্যের দাবি, অ্যাপটি দিয়ে এখন পর্যন্ত 37 লাখের বেশি হারানো বা চুরি যাওয়া ফোন ব্লক করা সম্ভব হয়েছে। সংযোগ বন্ধ করা হয়েছে 3 কোটির বেশি ভুয়া মোবাইলের। অনিক রহমান, যমুনা নিউজ।